হ্যালো বন্ধুরা, এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার চলে আসলাম আই ক্যান কপি ইয়োর ট্যালেন্ট চ্যাপ্টার ৭২ নিয়ে। তো চলুন আর দেরি না করে আজকের দারুণ পর্বটা শুরু করা যাক। আগের পর্বের গল্প যদি কারোর মনে না থাকে তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের একদম জমজমাট অধ্যায়। আগের পর্বে আমরা দেখেছিলাম ইটিয়ান একটি ভয়ঙ্কর মনস্টারের লাশের মুখের ভিতর থেকে একটি বিরল ফুলের আইটেম খুঁজে পেয়েছিল। সেই ফুলের মূল্য ছিল অবিশ্বাস্য রকম বেশি। ঠিক সেই সময় ইউলিং সেটা দেখে ফেলে। ফুলটি দেখেই ইউলিংয়ের চোখে বিস্ময়ের ঝিলিক নেমে আসে, আর সেটি নিতে চায়। প্রথমে ইটিয়ান একটু না করলেও পরে সবাই অবাক করে দিয়ে সে ফুলটা একেবারে ফ্রিতেই ইউলিংয়ের হাতে তুলে দেয়। ইটিয়ান শান্ত গলায় বলল, তুমি যেহেতু এতটা চাইছ, আমি সেটি তোমাকেই দিয়ে দিচ্ছি। ইউলিং বিস্ময়ে হতবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাকে দিচ্ছ? ইটিয়ান হলকা হাসল। অবশ্যই, আমি এটি ব্যবহার করতে পারি না, আর আমার ছোট বোনও পারে না, তাই তোমাকে দেওয়াটাই বেশি যুক্তিসঙ্গত। এই কথা বলে ইটিয়ান সেখান থেকে হাঁটতে শুরু করল। যাওয়ার আগে সে ইউলিংকে বলল, আমি চারপাশে একটু খুঁজে দেখব, হয়তো এমন কিছু পেয়ে যাব যা আমার জন্য আরও মূল্যবান হবে। ইউলিং ফুলটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হতে লাগল, ইটিয়ান আর অন্যদের মধ্যে পার্থক্যটা কি এটাই? কেউ কেউ এই ফুলকে এমন এক ধন মনে করে যার জন্য জীবন উৎসর্গ করাও সার্থক, অথচ ইটিয়ান একটুও প্রভাবিত না হয়ে সেটা অন্যকে দিয়ে দিল। সে মনে মনে বলল, ইটিয়ান সত্যিই ভবিষ্যতে মহৎ কিছু সম্পন্ন করবে। অন্যদিকে ইটিয়ানের মাথায় কিন্তু অন্য হিসাবও চলছিল। সে মনে মনে ভাবল, এই জিনিসটা আমার কোনো কাজেই লাগবে না। যদি এটা ইউলিংকে দিই তাহলে সে আমার কাছে একটা ঋণই থাকবে, আর যদি মার্শাল প্যাভিলিয়নে বিক্রি করি ওরা তো ফি হিসেবে কিছু টাকা কেটে নেবে। আমি তো লাভের ওপর ক্ষতি নিতে যাচ্ছি না। কিছুক্ষণ পর ইউলিং ইটিয়ানকে নিয়ে গোপন জগতের টেলিপোর্টেশন গেটের সামনে এসে দাঁড়াল। সামনে বিশাল সেই রহস্যময় গেট, যেখান থেকে অদ্ভুত শক্তির ঢেউ বেরিয়ে আসছে। ইউলিং হেসে বলল, হে, আমরা এসে গেছি। এটাই হলো গোপন জগতের টেলিপোর্টেশন গেট। তারপর সে ইটিয়ানের দিকে তাকিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি কি নিশ্চিত আমার সঙ্গে যাবে না? ইটিয়ান মাথা নেড়ে বলল, আমি পেছনেই থাকতে চাই। ইউলিং কিছুক্ষণ চুপ করে থেকে নিজের পকেট ইনভেন্টরি তার হাতে দিয়ে বলল, এটা আমার কোনো কাজে আসবে না, তাই আমি এটা তোমার কাছেই রেখে যাচ্ছি। আর যেহেতু তোমার বোনের দেবাত্মার ফুল দরকার, আমি তোমাকে আরেকটি দিচ্ছি। যেভাবেই হোক, আমি তোমার কিছু নিয়ে যেতে পারি না বিনিময়ে কিছু না দিয়ে। ইটিয়ান এবার মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে আমি এটি গ্রহণ করছি। যাওয়ার আগে ইউলিং হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে বলল, এখানে তুমি সর্বোচ্চ ১ মাস থাকতে পারবে। মাসের শেষের দিকে যতই সময় এগোবে টেলিপোর্টেশন গেট ততই বিপজ্জনক হয়ে উঠবে, তাই সাবধান থাকবে, মনে রেখো। ইটিয়ান বলল, হ্যাঁ, বুঝেছি। ইউলিং আবার বলল, আর একটা কথা, যদি তুমি ইউন পরিবারের কাউকে দেখো, মনে রেখো তাদের এড়িয়ে চলবে এবং পালিয়ে যাবে। তাদের পরিবারে একজন মোনার্ক স্তরের বিশেষজ্ঞ আছে। ইটিয়ানের চোখে চিন্তার ছাপ ফুটে উঠল। সে মনে মনে বলল, রাজা ইউনহরের পরিবার, তাই তো? ঠিক তখনই ইউলিং আবার তাকে ডাকল। তার কণ্ঠে অদ্ভুত এক কোমলতা ছিল। সে বলল, আমি তোমার বেরিয়ে আসার অপেক্ষায় থাকব। ইটিয়ান হাত নেড়ে বিদায় জানাল। তারপর ইউলিং কোনো দ্বিধা না করে টেলিপোর্টেশন গেটের ভেতর লাফ দিল, আর মুহূর্তের মধ্যেই আলোয় মিলিয়ে গেল। ইটিয়ান কিছুক্ষণ গেটের পিঠে তাকিয়ে রইল। তারপর মনে মনে বলল, সে হয়তো খুব বেশি সময় নেবে না। খুব শীঘ্রই সে আমার চেয়ে দ্রুত অগ্রগতি করবে। আমাকে আরও কঠোর পরিশ্রম করে সাধনা শুরু করতে হবে, নইলে আমি পিছিয়ে পড়ব, আর দূর থেকে শুধু তাকে প্রশংসা করেই যেতে হবে। তারপর হঠাৎ তার মুখে এক দুষ্টু হাসি ফুটে উঠল। সে বলল, অবশেষে বোঝা কমল। এখন তো আমি আমার পাশল দক্ষতার ক্ষেত্রেই এসে পৌঁছেছি। এই বলে সে নিজের গতিশক্তি ব্যবহার করে বিশাল এক লাফে অদৃশ্য হয়ে গেল। এদিকে দৃশ্য বদলে বাইরে টেলিপোর্টেশন গেটের সামনে পাবলিক গেট পাহারা দেওয়া লোকেরা হঠাৎ অবাক হয়ে তাকিয়ে দেখল, গোপন জগতের প্রবেশদ্বার অদ্ভুতভাবে ঢেউ খেলছে। একজন বিস্ময়ে বলল, গোপন জগতের প্রবেশদ্বার কাঁপছে, মাত্র দুদিনেই কেউ সেখান থেকে বেরিয়ে আসছে। পরের মুহূর্তেই আলোর গতিতে একটি ছায়া গেটের ভিতর থেকে ছিটকে বেরিয়ে এলো। ধপ করে মাটিতে পড়তেই দেখা গেল সেটা ইউলিং। তার পুরো শরীর রক্তাক্ত, পোশাক ছিঁড়ে গেছে, আর মুখে যন্ত্রণার ছাপ। চারপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোভী লোক সঙ্গে সঙ্গে তার দিকে এগিয়ে এলো। তারা নিচু গলায় নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, সে হয়তো কিছু ধনসম্পদ সঙ্গে এনেছে, তাই না? যারা মাত্র দুদিন পর ফিরে আসে তারা সাধারণত যথেষ্ট শক্তিশালী নয়, তবে যদি কিছু পেয়েও থাকে এখনই সেটা নেওয়ার সেরা সময়। ইউলিং এতটাই আহত ছিল যে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ঠিক তখনই তার ড্রাইভার দ্রুত দৌড়ে এসে তাকে দেখে চিৎকার করে উঠল, ইউলিং! সে তাড়াতাড়ি ইউলিংকে ধরে তুলল।
উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এত গুরুতরভাবে আহত কেন? গোপন জগতে তোমার সঙ্গে আসলে কি ঘটেছিল? ইউলিং কষ্টে নিঃশ্বাস নিতে নিতে ড্রাইভারের কাঁধে হাত রাখল। তার কণ্ঠ দুর্বল, কিন্তু চোখে ভয়ের ছাপ এখনও স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, চলো আগে আমরা গোত্রে ফিরে যাই। বাইরের দৃশ্যে দেখানো হল দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল ইউনহে, তার চোখে সেই পরিচিত ধূর্ত ঝিলিক। ইউলিংকে ড্রাইভারের কাঁধে ভর দিয়ে চলে যেতে দেখে সে মনে মনে বলল, ইউএ পরিবারের একজন উত্তরসূরি। তার চোটের অবস্থা দেখে মনে হচ্ছে সে কোনো বিপর্যয়কর বিস্টের মুখোমুখি হয়েছিল এবং প্রাণে বাঁচার জন্য পালাতে বাধ্য হয়েছে। সম্ভবত সে কোনো ধনসম্পদই খুঁজে পায়নি। চলো, আমার নগদ গাভী, তাড়াতাড়ি ফিরে এসো, আমাকে যেন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করতে না হয়। এই কথা ভেবে তার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে উঠল। এদিকে ইউলিংকে নিয়ে ড্রাইভার দ্রুত নিরাপদ স্থানে ফিরে এলো। চারপাশে কেউ না থাকতেই ড্রাইভার অবাক হয়ে বলল, কি, তোমার শুধু উপরিভাগে ক্ষত আছে, তুমি তো গুরুতরভাবে আহতই নও। গোপন জগতে আসলে কি ঘটেছিল তোমার সঙ্গে? ইউলিং হালকা নিঃশ্বাস ফেলে নিজের শরীরের ক্ষতগুলো ধীরে ধীরে হিল করতে লাগল। তারপর শান্ত গলায় বলল, গোপন জগতের প্রবেশদ্বারে অনেক বিশেষজ্ঞ অপেক্ষা করছিল ধনসম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য। তাই আমি ইচ্ছাকৃতভাবে গুরুতরভাবে আহত হওয়ার ভান করেছি, যেন সবাইকে ধোঁকা দিয়ে নিরাপদে পালাতে পারি। ড্রাইভার বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে বলল, ও, তাই এই সব ছিল। তারপর হঠাৎ উত্তেজিত হয়ে সামনে ঝুঁকে জিজ্ঞেস করল, তাহলে কি তুমি ভেতরে কোনো ধনসম্পদ পেয়েছ? ইউলিংয়ের ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। সে বলল, হ্যাঁ, ঠিক তাই, আমি পেয়েছি ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস। এই নাম শুনেই ড্রাইভারের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, ঠিক তাই, এটা সত্যিই ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস, সেই বিরল ঔষধি ভেষজ যা অন্যদের মধ্যে বিশেষ প্রতিভা জাগিয়ে তুলতে পারে। এই আবিষ্কার তো ইউএ পরিবারের জন্য বিশাল আশীর্বাদ। কিছুক্ষণ পর ইউলিং তার আঙ্কেল ইউএ বেনের সামনে এসে দাঁড়াল। সম্মান দেখিয়ে সে বলল, আঙ্কেল বেন, এই ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস নিয়ে আমার একটা অনুরোধ আছে। ইউএ বেন গভীর চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুমি এই ভেষজ খুঁজে পেয়ে ইউএ পরিবারে বিশাল অবদান রেখেছ। এখন বলো, তোমার কি প্রয়োজন? ইউলিং এক মুহূর্ত দেরি না করে বলল, আমার শুধু একটা সাধারণ অনুরোধ, আমি আমাদের পূর্বপুরুষকে দেখতে চাই। কথাটা শুনে ইউএ বেন স্পষ্টই অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কি, তুমি আমাদের পূর্বপুরুষকে দেখতে চাও? ইউলিং মাথা নিচু করে শান্ত স্বরে বলল, আমি জানি আমাদের গোত্রে অবস্থানের পার্থক্যের কারণে আমাদের পূর্বপুরুষকে দেখা উচিত নয়, কিন্তু এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি তুমি আমাকে এতে সাহায্য করবে, আঙ্কেল বেন। ইউএ বেন কিছুক্ষণ চুপ করে রইলেন, কিন্তু ইউলিং এবার দৃঢ় কণ্ঠে আরও বলল, যদি আমি নিজে পূর্বপুরুষকে দেখতে না পারি, তবে আমি কখনোই ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস হস্তান্তর করব না, এমনকি যদি এর মানে হয় আমি এটিকে নষ্ট করে ফেলব। অন্য কোনো সমঝোতা নেই, আমি শুধু আমাদের পূর্বপুরুষকে দেখতে চাই। এই দৃঢ়তা দেখে ইউএ বেনের চোখে বিস্ময়ের সঙ্গে প্রশংসার ছাপও ফুটে উঠল। তিনি ধীরে মাথা নেড়ে বললেন, কি সাহসী মেয়ে তুমি। ঠিক আছে, তাহলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা করে দেব। এরপর রাত নেমে এলো। ইউলিং দীর্ঘদিন পর আরাম করে গোসল করল। গোপন জগতের ধুলো, রক্ত আর ক্লান্তি ধুয়ে ফেলে সাদা কাপড়ে নিজেকে মুড়ে বাইরে বেরিয়ে এলো। ভেজা চুল মুছতে মুছতে সে বারান্দায় এসে আকাশের দিকে তাকালো। ঠান্ডা রাতের বাতাসে তার মুখে এক কোমল হাসি ফুটে উঠল। সে ধীরে বলল, আহ, কতটা সতেজ লাগছে, এতদিন ধরে আমি কোনো স্নানই করিনি। তারপর হঠাৎ তার চোখে দূরের চিন্তার ছায়া নেমে এলো। সে আকাশের তারার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমি ভাবছি গোপন জগতে এখন ইতিয়ান কেমন আছে। দৃশ্য সঙ্গে সঙ্গে বদলে গেল। গোপন জগতের গভীর বনে এখন ইতিয়ান সম্পূর্ণ অন্য রূপে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অসংখ্য মনস্টারের লাশ ছড়িয়ে আছে, যেন এক ছোট পাহাড় তৈরি হয়েছে। সেই লাশের স্তূপের ওপরে বসে আছে ইতিয়ান, মুখে বিরক্তির ছাপ। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কতটা বিরক্তিকর, এখানে এমন একজনও নেই যে আমার সঙ্গে লড়াই করতে পারে। আবার দৃশ্য ফিরে এলো ইউলিংয়ের কাছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বাইরে থেকে এক তরুণী ভদ্রভাবে বলল, ইউনহেমিস, প্রবীণ ইউএ বেন আমাকে পাঠিয়েছেন আপনাকে সভাকক্ষে নিয়ে যেতে। ইউলিং সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো, বলল, আমি আসছি। কিছুক্ষণ পর সে সভাকক্ষে পৌঁছল। বিশাল সেই কক্ষে এক বৃদ্ধ এল্ডার গম্ভীর মুখে বসেছিলেন। তিনি ইউলিংকে দেখে ধীরে বললেন, ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাস খুঁজে পেতে তুমি সত্যিই অসাধারণ কাজ করেছ। বলো, তুমি কি পুরস্কার চাও? সবাই যখন ভেবেছিল সে হয়তো অমূল্য ধন, উচ্চ পদ বা দুর্লভ কৌশল চাইবে, তখন ইউলিং শান্তভাবে সামনে এগিয়ে এলো। তার চোখে দৃঢ় সংকল্প। সে দুই হাত মুঠো করে সম্মান জানিয়ে বলল, আমি ধ্যান করতে চাই এবং এনলাইটেনমেন্ট স্টিল বোঝার চেষ্টা করতে চাই।
ইউলিংয়ের মুখ থেকে কথাটা বের হতেই সভাকক্ষের পরিবেশ এক মুহূর্তে জমে গেল। আঙ্কেল বেন অর্থাৎ ইউএ বেন বিস্ময়ে চোখ বড় করে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কিছুক্ষণ পর কড়া গলায় বললেন, তুমি ধ্যান করতে চাও এবং এনলাইটেনমেন্ট স্টিল বোঝার চেষ্টা করতে চাও? এটা ইউএ পরিবারের ভিত্তি, এমনকি আমারও এটিকে বোঝার অধিকার নেই। তোমার এই অনুরোধে তুমি সীমা অতিক্রম করে ফেলেছ ইউলিং। কিন্তু ইউলিং একটুও পিছু হটল না। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল এবং পূর্বপুরুষের দিকে মাথা নত করে বলল, আমি গোপন জগতে শুধু ফ্লেম ট্যালেন্ট স্পিরিট গ্রাসই নয়, 6টি ডিভাইন সোল ফ্লাওয়ারও সংগ্রহ করেছি। যদি পূর্বপুরুষ আমার অনুরোধ মেনে নেন তবে আমি সেগুলো সব পরিবারের শিষ্যদের দিয়ে দিতে প্রস্তুত। উঁচু আসনে বসে থাকা পূর্বপুরুষ শান্তভাবে এক কাপ চায়ে চুমুক দিলেন। চারপাশে এমন নীরবতা নেমে এলো যেন সবার নিঃশ্বাসও থেমে গেছে। তিনি ধীরে কাপটা নামিয়ে রেখে গভীর গলায় বললেন, এনলাইটেনমেন্ট স্টিলের আভা প্রায় সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে, আর যারা এটিকে বোঝার চেষ্টা করেছে তারা সবাই অন্য কোথাও নিজেদের স্থান খুঁজে পেয়েছে। তোমার এই অনুরোধ বদলাও। ইউলিং মাথা তুলে দৃঢ় চোখে তাকাল। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। সে বলল, আমার আর কোনো অনুরোধ নেই, আর আমি অন্য কোনো নতুন অনুরোধ করতেও আগ্রহী নই। এই স্পষ্ট জবাবে পূর্বপুরুষের চোখের রাগের আগুন জ্বলে উঠল। পরের মুহূর্তেই তার শরীর থেকে এক ভয়ঙ্কর আভা বিস্ফোরিত হয়ে বেরিয়ে এলো। সেই শক্তির ঢেউ সরাসরি ইউলিংকে আঘাত করে তাকে সভাকক্ষের দরজা পেরিয়ে বাইরে ছিটকে ফেলে দিল। ধপ করে মাটিতে পড়তেই তার মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করল। দৃশ্যটা দেখে ইউএ বেনও চমকে উঠলেন। পূর্বপুরুষ শীতল কণ্ঠে বললেন, সে কিভাবে সাহস করে আমার সঙ্গে দর কষাকষি করতে আসে? কিন্তু মাটিতে পড়ে থেকেও ইউলিং হাল ছাড়ল না। রক্ত মুছে সে কষ্টে মাথা তুলে বলল, যতই আমি সাধনা করি না কেন, আমার প্রতিভা কেবল গ্র্যান্ডমাস্টার স্তর পর্যন্তই পৌঁছাতে পারবে। আমি আমার সম্ভাবনা নিয়ে সন্তুষ্ট নই, আমি আরও শক্তিশালী হতে চাই। এই কথায় পূর্বপুরুষের রাগ যেন আরও বেড়ে গেল। তিনি বাতাসে ভেসে উঠলেন, আর ইউলিং এখনও কষ্টে মাটিতে বসে আছে। হঠাৎ তার আভা আরও তীব্র হয়ে ইউলিংয়ের ওপর নেমে এলো। সেই চাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে চারপাশের মাটি ফেটে যেতে শুরু করল। ইউলিংয়ের মুখ প্রায় মাটির সঙ্গে চেপে গেল। সে মনে মনে আতঙ্কে বলল, এটা কি সত্যিই মনার্ক স্তরের আভা? ঠিক তখনই ইউএ বেন দৌড়ে এসে হাঁটু গেড়ে মাথা নিচু করে বললেন, পূর্বপুরুষ, দয়া করে শান্ত হন। ইউএ লিং এখনও তরুণ। যদিও সে আপনাকে কষ্ট দিয়েছে, দয়া করে তার স্তরে নেমে যাবেন না। কিন্তু চাপ এতটাই প্রবল ছিল যে ইউলিং একটুও নড়তে পারছিল না। তারপরও সে নিজের সমস্ত শক্তি একত্র করে ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করল। কাঁপতে কাঁপতে উঠে সে আঙ্কেল বেনকে বলল, আঙ্কেল বেন, এ ব্যাপারে তোমার কোনো সম্পর্ক নেই। আমি অবশ্যই এনলাইটেনমেন্ট স্টিলকে বোঝার চেষ্টা করব। তার শরীর কাঁপছে, হাঁটু ভেঙে পড়ার উপক্রম, তবুও সে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে পূর্বপুরুষের চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন, সে আসলে আমার আভার চাপে থেকেও দাঁড়িয়ে থাকতে পারছে। কিন্তু যেন তার দৃঢ়তা পরীক্ষা করতেই পূর্বপুরুষ আরও বেশি চাপ প্রয়োগ করলেন। এবার ইউলিং আর নিজেকে ধরে রাখতে পারল না, আবার মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সে অনুভব করল চারপাশের সব চাপ এক নিমেষে উধাও হয়ে গেছে। ইউএ বেন দ্রুত সামনে এসে ইউলিংকে আড়াল করে দাঁড়ালেন এবং কৃতজ্ঞ গলায় বললেন, ধন্যবাদ পূর্বপুরুষ, তাকে রক্ষা করার জন্য। এরপর পূর্বপুরুষ নিজের পোশাকের ভেতর থেকে একটা ছোট রহস্যময় টোকেন বের করলেন। টোকেনটা হালকা আভা ছড়াচ্ছিল। তিনি সেটা ইউলিংয়ের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, যেমন বলা হয়, দেশে যেমন নিয়ম থাকে, গোত্রেও নিয়ম থাকে যা মানতেই হয়। আমি তোমার জন্য কোনো ব্যতিক্রম করে সেই নিয়ম ভাঙব না। এটি আমার ব্যক্তিগত গোপন ফলক। এর মাধ্যমে তোমাকে এনলাইটেনমেন্ট স্টিল বোঝার অনুমতি দেওয়া হবে। এই বলে তিনি টোকেনটা ইউলিংয়ের হাতে দিলেন। টোকেনটা হাতে নিয়েই ইউলিংয়ের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তার কষ্ট, রক্ত, অপমান সবকিছুই যেন এই এক মুহূর্তে সার্থক হয়ে গেল। ইউলিং টোকেনটি হাতে নেওয়ার পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। ইউএ পরিবারের প্রাসাদের ভেতর নরম আলো জ্বলে উঠেছে। চারপাশে এক শান্ত অথচ রহস্যময় পরিবেশ। ঠিক সেই সময় ইউএ বেন কিছু মূল্যবান আইটেম হাতে নিয়ে পূর্বপুরুষের কক্ষে প্রবেশ করলেন। তিনি সম্মান দেখিয়ে বললেন, পূর্বপুরুষ, এগুলো কোথায় রাখব? পূর্বপুরুষ শান্ত গলায় বললেন, ওগুলো টেবিলের ওপর রেখে দাও। ইউএ বেন মাথা নেড়ে সেগুলো টেবিলে সাজিয়ে রাখলেন। কিন্তু তার মনে তখনও একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। অবশেষে তিনি সাহস করে আবার জিজ্ঞেস করলেন, পূর্বপুরুষ, কেন আপনি ইউএ লিংকে এনলাইটেনমেন্ট মনুমেন্টের কাছে যেতে দিলেন?
প্রথমে তো আপনি একদমই সম্মতি দেননি। এদিকে দেখা গেল পূর্বপুরুষ কিছু বিরল ঔষধি গাছ দিয়ে এক ধরনের বিশেষ ওষুধ তৈরি করছেন। তার হাতের নড়াচড়া ধীর, নিখুঁত, যেন বহু বছরের অভিজ্ঞতায় অভ্যস্ত। তিনি এক চামচ পানি একটি ঔষধি গাছের ওপর ঢেলে দিয়ে হালকা হাসলেন। তারপর শান্ত গলায় বললেন, আমি তার এই এগুয়েমিটা পছন্দ করি। সে আমাকে আমার তরুণ বয়সের কথা মনে করিয়ে দেয়। এই কথার সঙ্গে সঙ্গে দৃশ্য বদলে গেল গোপন জগতের গভীরে, যেখানে ইটিয়ান এখন এক বিশাল পাহাড় বেয়ে ওপরে উঠছে। তার চোখ সামনে থাকা এক বিরল আধ্যাত্মিক উদ্ভিদের দিকে স্থির। অনেক কষ্টে ওপরে পৌঁছে সে সেই গাছটা হাতে নিয়ে আনন্দে চিৎকার করে উঠল, হা হা, আধ্যাত্মিক উদ্ভিদ! কিন্তু ঠিক যখন সে বাঁচটা হাতে নিতে গেল, তখনই হঠাৎ তার পা পিছলে গেল। মুহূর্তের মধ্যে সে পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে সোজা একটি পানির ধারে এসে ধপ করে পড়ল। পানিতে ভিজে একেবারে নোংরা অবস্থায় উঠে দাঁড়াতেই তার চোখে পড়ল সেই আধ্যাত্মিক গাছটা ঠিক তার কাছেই পড়ে আছে। ইটিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে নিজের স্টোরেজ আইটেম বক্স বের করল। ভেতরে জায়গা খালি করার জন্য আরও অনেক মূল্যবান জিনিস মাটিতে ঢেলে রাখল। সেগুলো দেখে নিজের মনেই বলল, আমি অসংখ্য দানব হত্যা করে বিপুল সম্পদ অর্জন করতে পারি। এখন আমি ভীষণ নোংরা অবস্থায় আছি। সময় হয়েছে পোশাক বদলানোর। আমার মনে আছে ইইউ আমাকে বলেছিল প্রয়োজনে বদলানোর জন্য কিছু পরিষ্কার পোশাক সঙ্গে রাখতে। ঠিক যখন সে পোশাক বদলাতে শুরু করল, তখন দূরে জঙ্গলের ভেতর এক ছোট ছায়া নড়ে উঠল, যেন কেউ তাকে আড়াল থেকে লক্ষ্য করছে। কিন্তু ইটিয়ান সেটা খেয়াল না করেই পোশাক বদলে নিল। এরপর মাটিতে রাখা সব মূল্যবান আইটেম আবার নিজের স্টোরেজ বক্সে ভরে ফেলল। কাজ শেষ করে সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ রাতে আমাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। এরপর সামনে থাকা ঘন জঙ্গলের দিকে তাকিয়ে সে বলল, এখন কিছু খাবার খুঁজে বের করার সময় হয়েছে। ঠিক তখনই হঠাৎ ঝোপের আড়াল থেকে ভারী কিছু চলার শব্দ ভেসে এলো। ইটিয়ান সতর্ক হয়ে তাকাতেই দেখতে পেল এক বিশাল মহিষের মতো কিন্তু রাক্ষস আকৃতির মনস্টার তার দিকে এগিয়ে আসছে। চোখে রক্তি মাভা, শরীরে কালো শক্ত চামড়া। কিন্তু ইটিয়ানের কাছে এটা কোনো বড় ব্যাপারই ছিল না। পরের দৃশ্যে দেখা গেল সেই গরুর মতো মনস্টার এখন আগুনের ওপর ঝলসে রান্না হচ্ছে। ইটিয়ান এক টুকরো মাংস তুলে মুখে দিয়ে বলল, খারাপ না, স্বাদটা বেশ মজার। কিন্তু ঠিক তখনই জঙ্গলের মাঝখান থেকে বজ্রগতিতে একটা ছোট ছায়া ছুটে এসে তার হাত থেকে সেই মাংসের টুকরোটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। ইটিয়ান কিছু বুঝে ওঠার আগেই সেটা অনেক দূরে চলে গেছে। সে হতভম্ব হয়ে চিৎকার করে উঠল, না, আমার খাবার! খাবার চুরি হওয়ায় বিরক্ত হয়ে ইটিয়ান সঙ্গে সঙ্গে সেই চোরের পিছু নিল। দ্রুত দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের আরও গভীরে পৌঁছে গেল। অবশেষে সে দেখল ছোট্ট একটা গুহার সামনে সেই ইঁদুর জাতীয় প্রাণীটা বসে তার খাবার খাচ্ছে। ইটিয়ান আড়ালে লুকিয়ে সেটা দেখতে লাগল। মনে মনে বলল, কি সাহস তোমার, আমার খাবারে হাত দিয়েছ? আজই সম্ভবত তোমার জীবনের শেষ দিন হবে। কিন্তু ঠিক তখনই তার চোখে কিছু পড়ল। সে অবাক হয়ে ফিসফিস করে বলল, আরে দাঁড়াও, এটা তো ধন খোঁজার প্রতিভা। তার সিস্টেম স্ক্রিন সঙ্গে সঙ্গে সামনে ভেসে উঠল। প্রজাতি বেগুনি ও সোনালি জেড ইঁদুর, রক্তধারার প্রতিভা সর্বোচ্চ স্তর, ধন খোঁজার প্রতিভা উচ্চ স্তর। ভিডিও ভালো লাগলে 20টা লাইক আর কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।